আমৃত্য ভালোবাসি তোকে। লেখনীতে সালমা চৌধুরী। পর্ব ৪৫। আবিরের বেসামাল অবস্থা দেখে তানবীর মৃদু হেসে ঠাট্টা স্বরে মেঘকে বলল, ভয় পাইস না, ভাইয়ার মনে আরশোলা কামড় দিছে, এই যে অস্থির লাগছে সবকিছু। ঠিক হতে একটু সময় লাগবে। মিম আর আদি দুজনে একসঙ্গে চেঁচিয়ে উঠল, গাড়িতে আরশোলা আছে? কই আরশোলা? আল্লাহ বাঁচাও! ওদের নাচানাচিতে তানবীর গাড়ি সাইড করে পিছন ফিরে তাকালো। তেজপূর্ণ গম্ভীর কণ্ঠে শুধালো, আমি কি একবারও বলেছি গাড়িতে আরশোলা আছে? আদি আর্তনাদ করে বলল, তুমি না বললা ভাইয়াকে আরশোলা কামড় দিছে? তানবীর উদাস ভঙ্গিতে বলল, ভাইয়াকে কখন কোথায় আরশোলা কামড়াইছে কে জানে। তোরা চুপচাপ বস, গাড়িতে আরশোলা নেই। তারপরও লাফালাফি করলে আরশোলার বাড়িতে ফিরে দিয়ে আসবো। আবির তখনও চোখ বন্ধ করেই বসেছিল। তানবীর এবার আবিরের দিকে তাকিয়ে একগাল হেসে বিড়বিড় করে শুধালো, ভাইয়া, ব্যথা কি বেশি লাগছে? হাসপাতালে নিতে হবে? আবির সহসা চোখ খুলল আর চোখে তানবীরের দিকে তাকালো, কিন্তু কোনো রিয়াকশন দেখালো না। তানবীর তখনও হেসেই যাচ্ছে। তানবীর পুনরায় ডাকলো। আবির শুধু ভ্রু নাচালো। তানবীর ঠোঁট পেকিয়ে হেসে বলল, চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস ছাড়ো আর বলো, অল ইজ ওয়েল। দেখবা একটু শান্তি লাগছে। আবির ভ্রু কুঁচকে তাকালো। তানবীরের হাসি দেখে আবিরও খানিক হাসলো। তারপর তপ্ত স্বরে বলল, মজা নিচ্ছিস? তানবীর সশব্দে হেসে উত্তর দিল, একদমই না। আবির পারি কণ্ঠে বলল, দিন আমারও আসবে, তখন বুঝাবো কত দানে কত চাল। চুপচাপ গাড়ি স্টার্ট দে। তানবীরও আর কিছু বলল না, ঠোঁটের কোণে হাসি রেখে গাড়ি স্টার্ট দিল। মাইসাব ওর বিয়েতে মেঘকে শাড়ি পরা দেখে আবির সারা রাত ঘুমাতে পারিনি। সাকিব তানবীরকে সবই বলেছে। তখনকার অবস্থা আবির সচক্ষে না দেখতে পারলেও এখনের অবস্থা ঠিকই দেখতে পারছে। গাড়িতে এসি চলছে, তারপরও আবির ঘামছে, স্থির থাকতে পারছে না। একবার টিস্যু দিয়ে চোখ মুখ মুছছে, সানগ্লাস খুলে সামনে রাখছে, আবার চোখে দিচ্ছে। এই ফোন বের করছে, আবার পানি খাচ্ছে। বুকের বাঁ পাশের অস্থির হৃৎপিণ্ডটা অনবরত কাঁপছে। কথায় আছে, শাড়িতেই নারী। যে অষ্টাদশীর জামা পরে পিচ্ছে মেয়ের মতো সারা বাড়ি ছুটোছুটি করত, সে আজ শাড়ি পরে পরিপূর্ণ নারী রূপে আবিরের সামনে আসছে। মায়াবিনী তো জানে না, তার মায়ার জালে আবিরের মনটা বন্দী হয়ে আছে বহু বছর ধরে। নারীরূপী মায়াবিনীকে অনন্তকাল দেখার স্বাদ জাগছে আবিরের অন্তরে। ইচ্ছে তো অনেক কিছুই করছে। মায়াবিনীর দুই গাল স্পর্শ করে চোখ চোখ রেখে মায়াবিনীর সমুদ্রের ন্যায় গভীর দু চোখে চিরকালের জন্য ডুবে যেতে, কপালে আলতোভাবে নিজের ঠোঁট চোয়াতে। হৃদয়ের জমালো নিরবধি ভালোবাসা এক খণ্ড মায়াবিনীর উদ্বেলিত মনটাকে শান্ত করতে। মায়াবিনীর চোখে চোখ রেখে সাত সমুদ্র পাড়ি দিতে, নীল আকাশ, অগণিত পাখি আর সমুদ্রের সুবিশাল জলরাশিকে সাক্ষী রেখে বলতে, আমৃত্য ভালোবাসি তোকে। আবির সিটের সঙ্গে হেলান দিয়ে বসে আছে, দৃষ্টি তার গাড়ির মিররে। পিছনের সিটে বসা অষ্টাদশীকে আপন মনে দেখেই চলেছে। হঠাৎই ঠোঁটের কোণে এক চিলতে হাসির ঝলক দেখা গেল। কেন হাসলো কে জানে। এদিকে মেঘ শাড়ি ঠিক করায় ব্যস্ত। প্রথমবার এভাবে শাড়ি পরেছে। বারবার মনে হচ্ছে ওদিকে খুলে যাচ্ছে, তাই সেসব চেক করায় ব্যস্ত। স্বাভাবিক হয়ে বসতেই মিররে চোখ পড়ে। আবিরের সঙ্গে চোখাচোখি হতেই মেঘ সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিয়েছে। সহসা মেঘ ভ্রু কুঁচকায়। এক মুহূর্তের জন্য থমকে গেছে সবকিছু। মাথা ভর্তি হাজারো ভাবনার মধ্যে একটা ভাবনা হৃদয়ে আঘাত করে, আবির ভাই কি আমায় দেখছেন? মেঘ সঙ্গে সঙ্গে আবারও মিররে তাকায়। ততক্ষণে আবির চোখে সানগ্লাস পরে ফেলেছে। তা দেখে মেঘের কুচকানো ব্রুজগল আরো কুচকে আসে। সূক্ষ্ম নেত্রে তাকিয়ে থাকে বেশ খানিকক্ষণ। মনে মনে ভাবছে, ওই একজোড়া চোখ কি আমায় দেখে থমকে গিয়েছিল? শুধু কি দৃষ্টি আটকে গিয়েছিল, নাকি দৃষ্টির সঙ্গে অন্তরতম অবচল? ভাবতেই মেঘের উষ্ঠদয় প্রশস্ত হলো। হৃদয়ে জমানো অনুভূতিরা চোখে উপচে পড়ছে। আবির ভাই তাকে দেখে মুগ্ধ হয়েছে ভেবেই মেঘের মন প্রজাপতির মতো উড়ে বেড়াচ্ছে। মেঘ নিজেকে আওড়ালো। ওনার কোমল প্রাণ চাহনি কি কিছু বলতে চাইছিল? তবে কি আবির ভাইয়ের মনেও আমার জন্য অনুভূতি জন্মাচ্ছে? বাকিটা পথ মেঘ আবিরের চিন্তাতেই মগ্ন থেকেছে। শ্যামবর্ণের এক পুরুষের প্রেমে মেঘ মাতোয়ারা হয়ে গেছে। আবিরের যত্ন, রাগ, তীব্র অধিকারবোধ, স্নিগ্ধতা মিশ্রিত চাহনি অষ্টাদশীর মনের পাড়ায় বারংবার বিপর্যয় ঘটায়। মেঘের প্রাণোচ্ছল জীবনে আবিরের আবির্ভাবটা ঠিক যেন ধূমকেতুর মতো। কয়েক মাসে অষ্টাদশীর কোমল মন আবির ভাইকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছে। মেঘের জীবনে বাবা আর ভাইয়ের পর আবিরই একমাত্র ছেলে, যার সংস্পর্শে নিজেকে নিরাপদ মনে হয়,
যার দৃষ্টি স্পর্শ কোথাও অশ্লীলতার ছোঁয়া অনুভব করে না। তার জন্যই বোধহয় আবির খুব দ্রুত অষ্টাদশীর হৃদয়ে জায়গা করে নিয়েছে। সেই থেকেই অষ্টাদশীর মস্তিষ্ক জুড়ে আবিরের সঙ্গ পাওয়ার জন্য অদম্য প্রয়াস সর্বক্ষণ বিচরণ করে। আচমকা গাড়ি থামানোতে মেঘের সুদীর্ঘ ভাবনায় অবসান ঘটে। চিড়িয়াখানা দেখেই আদি সবার আগে গাড়ি থেকে নেমে পড়ে। ইকবাল খান আগেও কয়েকবার মেঘদের নিয়ে চিড়িয়াখানায় এসেছিল, তাই আদি এই জায়গায় খুব পরিচিত। চিড়িয়াখানায় ঘুরতে ঘুরতে আদির ক্ষুধা লেগে গেছে। আদির সঙ্গে মিমো জানালো তারও ক্ষুধা লাগছে, কিন্তু মেঘের সেসবে মনোযোগ নেই। তার মন মস্তিষ্ক জুড়ে শুধুই আবির বাই ঘুরপাক খাচ্ছে। এর মধ্যে বেশ কয়েকবার চোখাচোখি হয়েছে দুজনের। মেঘের আগে আবিরে চোখ নামিয়ে নেই। চিড়িয়াখানা থেকে বের হতেই তানবীর ঠান্ডা কণ্ঠে বলল, ভাইয়া তুমি বনুকে নিয়ে বোটানিক্যাল গার্ডেনে যাও, আমি সবার জন্য খাবার নিয়ে আসছি। মিমার আদিও তানবীরের কাছেই রয়ে গেছে। আবির দুটো টিকিট কেটে মেঘকে নিয়ে ভেতরে ঢুকলো। ও যেন গাছের সাম্রাজ্যে ঢুকে পড়েছে। চারপাশে শুধু সবুজ আর সবুজ। প্রায় 84 হেক্টর জায়গা জুড়ে অবস্থিত এই উদ্ভিদের সাম্রাজ্য। মেঘ আবিরের পিছু পিছু হাঁটছে আর চারপাশের পরিবেশ দেখছে। হঠাৎই কি মনে করে মেঘ হাঁটার গতি বাড়িয়ে আবিরের পাশাপাশি এগিয়ে গেল। আবিরের সাথে তাল মেলানোর চেষ্টা করছে। আবির যেখানে পা ফেলছে সমান দূরত্বে মেঘও পা রাখার চেষ্টা করছে। আবিরের হাঁটার গতি বেশি হয় মেঘ শাড়ি পরে ঠিক কুলাতে পারছিল না। আবির আর চোখে চেয়ে মেঘের পাগলামি দেখে মুচকি হাসলো। পকেট থেকে ফোন বের করতে করতে হাঁটার গতি কমিয়ে আনলো। দুজনের পা এখন সমান তালে এগিয়ে যাচ্ছে। বাসন্তী রঙের পাঞ্জাবিতে আবির, তার সঙ্গে বাসন্তী রঙের শাড়িতে মেঘকে বেশ মানিয়েছে। লম্বাটে আবিরের পাশে মেঘকে আজ খুব একটা পিচ্ছি লাগছে না। শাড়ি পরে হিল জোড়াতে বেশ বড়ই লাগছে মেঘকে। তানবীর কল দেওয়ায় আবিরের গতি কিছুটা কমে গেছে। মেঘ সামনে চলে গেছে। পাশ দিয়ে 3-4টা ছেলে যাচ্ছিল। তাদের মধ্যে একজন ঠাট্টার স্বরে বলে উঠল, কিরে মামা, আজকাল পরীর আসমান থেকে নেমে বোটানিক্যাল গার্ডেনে ঘুরতে আসতেছে নাকি? তৃতীয়জন বলল, হরে মামা, আমারও মনে হচ্ছে। চুলগুলো দেখছিস, জোস না? আসলেই জোস। এমন একটা মেয়ে যদি আমার গার্লফ্রেন্ড হতো। আচমকা ছেলেগুলোর মুখ বন্ধ হয়ে গেছে। মেঘ আবিরের দিকে তাকাতেই দেখলো আবির খুন চাচ্ছে। মেঘ গাড় ঘুরিয়ে আবারও ছেলেগুলোর দিকে তাকালো। ততক্ষণে ছেলেগুলো মাথা নিচু করে চলে যাচ্ছে। মেঘ আবিরের অভিমুখে চেয়ে আছে। আবির ফোন থেকে চোখ তুলতেই মেঘের চোখে চোখ পড়ে। আবির ভ্রু নাচাতে মেঘ কপাল কুঁচকে প্রশ্ন করলো, আপনি ছেলেগুলোকে কিছু বললেন না কেন? আজ কিছু বলার মুড নেই। মেঘ উদ্বিগ্ন কণ্ঠে শোধালো, এত পরিবর্তন কিভাবে সম্ভব? আবির ঠোঁট বেঁকিয়ে হাসলো। মৃদুস্বরে বলল, ফাল্গুনের প্রথম দিন আমি আমাকে সময় দিতে এসেছি। এসব ছেলেদের সাথে কথা বাড়িয়ে নিজের অবস্থান নষ্ট করতে চাই না। তাই বলে কিছুই বলবেন না? তুই কে চাস এখন ছেলেগুলোকে ধরে পিটাই? তাহলে তো শান্তি লাগবে। মেঘ গাল ফুলিয়ে বলল, জানি না। মেঘের মনে অভিমান জমেছে। একদিন এক ছেলে মেঘের হাত ধরেছিল বলে আবির অফিস থেকে এসে মাঝ রাস্তায় ছেলেটাকে মেরেছিল। তবে আজ ছেলেগুলো বাজেও কমেন্ট করেছে, তাতেও আবির কোনো প্রতিক্রিয়া দেখালো না। মেঘের মনে আবারও দুশ্চিন্তা ঢুকে গেছে। আবির ভাইয়ের এই পরিবর্তন মানতে পারছে না মেঘ। ছেলেগুলোকে একটা ধমক দিলেও তো মেঘ মানসিক শান্তি পেত। আবির পিছু পিছু হাঁটতে হাঁটতে অনেকটা দূরে চলে গেছে। আগমবাদ মেঘের নজর পড়ে সামনে গাছের নিচে একটা কাপল বসে আছে। মেঘ আবিরের মনোভাব বোঝার জন্য ওই দিকে দেখিয়ে বলল, জায়গাটা অনেক সুন্দর, তাই না? মেঘের দৃষ্টি অনুসরণ করে আবির সেদিকে তাকিয়েছে। কাপলটাকে দেখে আর চোখে মেঘের দিকে তাকালো। মেঘ খুব মনোযোগ সহকারে কাপলটাকে দেখছে। আবির গলা খাকানি দিয়ে অন্যদিকে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, হ্যাঁ অনেক সুন্দর। মেঘ একটু ভারী কণ্ঠে বলল, ওই দিকে না, এই দিকে দেখতে বলছি। মেঘ ইনডাইরেক্টলি আবিরকে কাপলটাকে দেখাতে বলেছে। আবির বুঝেও না বোঝার মতো বান করছে আর মিটি মিটি হাসছে। আবির এবার কাপলটার দিকে তাকালো। খানিক বাদে প্রশ্ন করলো, তুই তো বোটানির স্টুডেন্ট, ওরা যে গাছটার নিচে বসে আছে ওই গাছটার বৈজ্ঞানিক নাম কি বল? মেঘ আহাম্মকের মতো তাকিয়ে আছে। এ কেমন মানুষ, বুঝাচ্ছে কি আর বেটাই বুঝতেছে কি? মনে প্রেম ভালোবাসা নাই ঠিক আছে, তাই বলে ঘুরতে এসেও পড়াশোনা? এটা কেমন কথা? আবির মেঘের দিকে তাকিয়ে পুনরায় প্রশ্ন করলো, কি হলো জানিস না? জানবো না কেন, এটার বৈজ্ঞানিক নাম মেঘ হেলেমোপটিয়া, ক্যাটারো আবির ও পটিয়া। আবির হা করে তাকিয়ে আছে। মেঘের মাথায় আস্তে করে গাঁটটা দিয়ে আবির বলল, এটা টার্মিনাল আর্জুন, কি পড়াশোনা করিস এটাও জানিস না? আরেকটা গাছের দিকে দেখিয়ে পুনরায় বলল, এই গাছটার নাম বল। মেঘ ফুস করে শ্বাস ছেড়ে রাগে গম্ভীর স্বরে বলল, বোটানিতে পড়ি বলে যেখানে যাই সেখানে শুধু বৈজ্ঞানিক নাম ধরতে হবে? আমি কি এখানে পড়তে আসছি? তাহলে কেন আসছিস? বেড়াতে আসছি। বেড়াতে আসছিস বেড়া, এদিক সেদিক নজর আটকাই কেন?
আবির ঘুরিয়ে ফিরিয়ে হলেও বুঝিয়ে দিয়েছে ওই কাপলটাকে দেখা আবিরের ভালো লাগেনি। মেঘ বেঞ্চি কেটে যেতে যেতে বলল, সুন্দর জিনিসে নজর তো পড়বেই। আবির সেদিকে তাকিয়ে দীর্ঘণ্ঠে বলল, আমার চোখে যেমন তুই ব্যতীত সব মেয়েই করছিস, তেমন কাপল হিসেবে আমি আর আমার স্পেরো ব্যতীত সবাইও সুন্দর। আমি চাই সবাই আমাদের দেখুক, আমি কেন অন্যদের দেখব? কথাগুলো বলেই আবির ঠোঁট পাকালো। দ্রুত পায়ে মেঘের কাছাকাছি এগিয়ে আসলো। আবারও পাশাপাশি হাঁটছে দুজন। আবির একটু পরপর আর চোখে মেঘকে দেখছে। সামনে যেতে তানবীরের সঙ্গে দেখা হলো। আবির তানবীরকে দেখে শান্ত স্বরে বলল, ভাবছিলাম তোর বোনের মাথাটা ঠিক আছে, এখন দেখি ও আরো বড় তারছিরা। কেন, কি হয়েছে? নির্দ্বিধায় বৈজ্ঞানিক নাম বানিয়ে বলে পাগলের লক্ষণ। এটা তো ভালো কথা, আমার বোনের কত ট্যালেন্ট দেখছো? আবির হেসে বলল, তোর বোনের তোর বোনের ট্যালেন্ট দেখে আমি শিহরিত। আবির আর তানবীর দুজনেই সশব্দে হাসছে। মেঘ মিমের হাত ধরে ঘুরছে, সুন্দর জায়গা দেখে ছবি তুলছে। আদি ওদের সামনে হাঁটছে আর খাচ্ছে। ঘন্টা দিয়ে ঘোরা শেষে গেট থেকে বের হয়ে কিছুটা সামনে আসতেই 3টা ছেলে ছুটে আসে। মোলায়েম কণ্ঠে বলল, আই এম সরি আপু, তখন আমাদের ওইভাবে কমেন্ট করা একবারই উচিত হয়নি। প্লিজ আপু, কিছু মনে করবেন না, সরি প্লিজ। আর কখনো আপনাকে বা অন্য কোনো মেয়েকে এভাবে বলবো না, মাফ করে দিন প্লিজ। মেঘ আবিরের দিকে তাকালো, কিন্তু আবির নিরুদ্বেগ। আবিরের বেপরোয়া ভাব দেখে মেঘ কপাল গোটালো, তাকালো তানবীরের দিকে। তানবীর আগে থেকে সূক্ষ্ম নজরে তাকিয়ে আছে। কি হয়েছে বা কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না সে। মেঘ নম্র স্বরে জানালো, ঠিক আছে, আপনারা এখন যান। ছেলেগুলো পুনরায় জিজ্ঞেস করলো, আপু মাফ করছেন? হ্যাঁ করেছি। ছেলেগুলো চলে গেছে। তানবীর আবিরকে ইশারায় জিজ্ঞেস করলো, সমস্যা কি? আবির ওই ইশারাতেই বোঝালো, তেমন কিছু না। মেঘ সন্দেহের দৃষ্টিতে আবিরকে দেখছে। আবির মেঘের দিকে না তাকিয়ে তানবীরকে বলল, তুই ওদের নিয়ে ঘুরে আয়, আমি মেঘকে নিয়ে এক জায়গায় যাব। তানবীর ভ্রু উঁচিয়ে চোখ বড় করে তাকালো। আবিরের নীরের দৃষ্টি দেখেই তানবীর এগিয়ে গিয়ে গাড়িতে বসলো। মিম আর আদিকে নিয়ে গাড়ি স্টার্ট দিল। মেঘ তখন আবিরের দিকে তাকিয়ে আছে। আবির এবার সরাসরি মেঘের মুখের দিকে তাকালো। মেঘের কপালে কয়েক স্তর বাজ, বুড়ো কুচকানো, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। নাকের ডগায় ক্রমশ ফুলছে, গাল ফলিয়ে জোরে জোরে নিঃশ্বাস ছাড়ছে। আবির গলার স্বর কিছুটা নিচু করে বলল, এভাবে তাকিয়ে আছিস কেন? আমার কি লজ্জা লাগে না? মেঘ শ্বাস ছেড়ে দিল কণ্ঠে শুধালো, ছেলেগুলো আমায় সরি বললো কেন? আমি কি জানি? মেঘের রাগ চোখ মুখে বেশি উঠেছে। রাগান্বিত কণ্ঠে বলল, আপনি সত্যিই কিছু জানেন না? আবির নিচের ঠোঁট কামড়ে এক আঙ্গুলে মেঘের নাকের ডগায় আলতোভাবে স্পর্শ করে বলল, যাই বল, রাগলে তোকে সেই লাগে, পুরাই অগ্নিকন্যা। সারাক্ষণ এভাবে ঘুরবি, তাহলে কোনো ছেলে বাজে কমেন্টও করবে না, তারপর তাদের এসে সরিও বলতে হবে না। আবির এগিয়ে গিয়ে একটা রিক্সা ঠিক করলো। হাতের ইশারায় মেঘকে ডাকলো। আবির রিক্সা থেকে হাত বাড়ালো। মেঘ এক হাতে শাড়ির কুচি ধরে অন্য হাতে আবিরের হাত শক্ত করে ধরে রিক্সাতে উঠে বসলো। আবির মেঘের দিকে ঝুঁকে শাড়ির আঁচল টেনে মেঘের মাথায় দিয়ে দিয়েছে, যেন বাতাসে চুল এলোমেলো না হয়। মেঘ অবাক চোখে সেই দৃশ্য দেখছে। রিক্সা চলতে শুরু করেছে। আবির খানিক পরপরই মেঘের দিকে ঝুঁকে দেখে কোনো কিছু গাড়ির চাকায় আটকায় কিনা। আবির যতবার কাছে আসে, আবিরের গায়ের গন্ধ মেঘের ছোট্ট দেহ ততবারই কম্পিত হয়। কিছু দূর যাওয়ার পর একটা ফুলের দোকান থেকে আবির রিক্সা থামিয়ে সেখান থেকে তাজা ফুলের মাথার মুকুট কিনেছে, সাথে 2 হাতের জন্য তাজা ফুলের ব্রেসলেট। পাশাপাশি ফুলের সুগন্ধ ছড়াচ্ছে। আবির নিজের হাতেই মেঘকে সেসব পরিয়ে দিয়েছে। মেঘ আজ নির্বাক হচ্ছে না, কথা বলতে একদমই ইচ্ছা করছে না। আবির ভাইয়ের সঙ্গে এক রিকশাতে পাশাপাশি বসে আছে, এতেই তার খুশির সীমা নেই। তার উপর আবিরের যত্ন বারংবার অভিভূত করছে। নতুন করে নতুনভাবে প্রেমে পড়তে ইচ্ছে করছে। কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, কোনো কিছুই জিজ্ঞেস করার ইচ্ছে নেই তার। আর একটু সামনে গিয়ে মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনেছে। মেঘ তখনও নির্বাক ছিল। আবির ভাই আজ যেখানে নিয়ে যাবে, অষ্টাদশী সেখানে যাবে, কোনো প্রশ্ন করবে না। যেই কথা সেই কাজ। রিক্সা থেকে নেমে একটু হেঁটে একটা বাসায় ঢুকল। মেঘ কিছুটা দূরে দাঁড়ানো, কলিং বেল চাপতে কিছুক্ষণের মধ্যে দরজা খুলে গেল। আবির হাসি মুখে বলল, আসসালামু আলাইকুম। মাইশা আপু একগাল হেসে উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম। এতদিনে বোনের কথা মনে পড়ল। আবির মুখে হাসি রেখে ঠাট্টার স্বরে বলল, আমার মতো ব্যস্ত মানুষ আর একটাও পাবে না। আহাগো, কি কাজে ব্যস্ত তা আমার জানা আছে। আবির মাইশার দিকে একটু এগিয়ে দীর্ঘকণ্ঠে বলল, তোমার জন্য সারপ্রাইজ আছে। মাইশা উত্তেজিত কণ্ঠে প্রশ্ন করলো, কি সারপ্রাইজ? আবির কণ্ঠস্বর নিচু করে ডাকলো, এই যে ম্যাম, আসুন। মেঘ গুটি গুটি পায়ে দরজা পর্যন্ত আসতে মেঘকে দেখে মাইশা 2 হাতে নিজের 2 গালে হাত রাখলো। মেঘকে আপাতমস্তক দেখে দরজার বাইরে এসে মেঘকে জড়িয়ে ধরে। মেঘ ও মাইশা আপুকে দেখে অবাক হয়ে গেছে।
আপুর বিয়ের পর আজই আপুকে ডেকেছে। আবির অবশ্য আগেও এসেছে। বাসাও আবিরই ঠিক করে দিয়েছিল। মেঘ জিজ্ঞেস করে, ভাইয়া কোথায়? ও বের হয়েছে, চলে আসবে এক্ষুনি। তোমরা ভিতরে এসে বসো। মেঘ ঘুরে ফিরে বাসাটা দেখছে। আবির ঠান্ডা কণ্ঠে মাইশাকে বলল, আমি কিন্তু আমার কথা রেখেছি। শাড়ি পরিয়ে তোমার সামনে এনেছি। মাইশা আবিরকে বিড়বিড় করে বলল, তার জন্য অসংখ্য ধন্যবাদ, কিন্তু প্রেমিকা না। আমি তাকে তোর বউ হিসেবে দেখতে চাই। ভালোবাসার অভাবে আমার ভাইয়ের মুখটা কেমন শুকিয়ে গেছে। আহারে। আমি ঠোঁট ফলিয়ে অভিযোগের স্বরে বলল, তুমি একমাত্র বুঝছো। মেঘের দিকে তাকিয়ে বলল, আর কেউ তো বুঝেই না। মাইশা হাসতে হাসতে বলল, তারা বলে দিচ্ছি। এই না আপু, প্লিজ বলো না। ততক্ষণে মেয়েকে সোফায় বসতে বসতে বলল, কি হয়েছে আপু? মাইশার মুখে হাসি রেখেই বলল, মেঘ তোমাকে আজ অনেক সুন্দর লাগছে, মাশাল্লাহ। সাবধানে থেকো, তোমাকে দেখে কারোর হার্ট অ্যাটাক না হয়ে যায়। তোমরা বসো, আমি নাস্তা নিয়ে আসি। একটু পর মাইশা আপুর হাজব্যান্ডও বাসায় আসছেন। কিছুক্ষণ আড্ডা দিয়ে নাস্তা করে আবির মেঘকে নিয়ে বের হবে। মাইশা মেন গেট পর্যন্ত এগিয়ে এসে উচ্চ স্বরে বলল, আবির মেঘের শাড়ির কুচিগুলো ঠিক করে দে। মেঘ আর আবির দুজনে অবাক চোখে মাইশার দিকে তাকালো। মাইশা স্বাভাবিক কণ্ঠে পুনরায় বলল, কি হলো, ঠিক করে দে। মাইশার কথা মতো আবির হাঁটু গেড়ে বসে আস্তে ধীরে কুচিগুলো ঠিক করে দিচ্ছে। মেঘ বিপুল চোখে তাকিয়ে সেই দৃশ্য দেখছে। হাত পা কাঁপছে মেঘের। আবির দাঁড়াতেই মাইশা আবিরকে ডাকলো। আবির কাছে যেতেই মাইশা হেসে বলল, শুধু ভালোবাসলেই হবে না ভাই, যত্নশীল হতে হবে। আবির মুচকি হেসে বলল, বিয়েটা করতে দাও। যত্ন কি কাকে বলে, কত প্রকার, বিস্তারিত দেখতে পারবো। আসছি। আবির মেঘকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে। অন্যদিকে তানবীর, মিম আর আদিকে নিয়ে ঘুরতে ঘুরতে বন্যাদের বাসার এদিকে আসছে। আবিরের চোখে প্রেমানুভূতি দেখে তানবীরের খুব ইচ্ছা করছিল বন্যাকে দেখতে, কিন্তু হুটহাট বন্যাকে কল দেওয়াটাকেই নিজের কাছে খারাপ লাগে। ছোট বোনের বান্ধবীকে কল দিয়ে কি বলবে, সেটা বোনের কান পর্যন্ত কিভাবে বোঝাবে, তা ভেবেই কল করার সাহস পায় না। তানবীর দীর্ঘণ্ঠে গাড়ি চালাচ্ছে আর আশেপাশে তাকাচ্ছে। আখিজোড়া অনবরত তাকেই খুঁজছে। মিম শুধালো, ভাইয়া আমরা এদিকে কেন আসছি? আমাদের বাসা তো ওই দিকে না। ঘুরতে আসছি, চুপচাপ বসে থাক। কিছুটা এগিয়ে যেতেই হঠাৎ চোখে পড়ল হলুদ সেলোয়ার কামিজ পরনে একজনের দিকে। মাথায় সাদা ওড়না, টুটে হালকা লিপস্টিক। আপন মনে চালমুড়ি খাচ্ছে। শিওর হওয়ার জন্য একটু এগিয়ে গেল। গাড়ি থামাতো বন্যার কাছাকাছি এসে। গাড়ির হর্নের শব্দে বন্যা গাড় ঘুরিয়ে তাকাতেই তানবীরের হৃদয়ে ছুরির নেই কিছু ঢোকার মতো অনুভূতি হলো। বন্যার দু চোখে গাঢ় করে কাজল দেওয়া বসন্তী রঙের জামায় আর সাদা ওড়নাতে অসম্ভব সুন্দর লাগছে বন্যাকে। তানবীরের দৃষ্টি সরছেই না। ভিতর থেকে মিম বন্যাকে দেখে বলে উঠল, ভাই দেখো বন্যা আপু। এতে তানবীরের হুঁশ ফিরে। মেঘ আর আদি যে তানবীরের সাথে ছিল এটা তানবীরের মনেই ছিল না। তানবীর শান্ত স্বরে বলল, তোরা বস, আমি আসছি। তানবীর বের হয়ে একটু সামনে এগিয়ে গেল। বন্যা মৃদু হেসে প্রশ্ন করল, আপনি এখানে? এমনি আসলাম। বন্যা নিজের হাতে জালমুড়ির দিকে তাকিয়ে আবারও তানবীরের দিকে আস্তে করে বলল, জালমুড়ি খাবেন? না, খাও তুমি। কয়েক মুহূর্তের নিস্তব্ধতা কাটিয়ে তানবীর শুধালো, বাসা থেকে এত দূরে জালমুড়ি খেতে আসছো? বন্যা এবার একটু শব্দ করিয়ে হাসলো। এপাশ ওপাশ মাথা নেড়ে বলল, না, ঘুরতে বের হয়েছিলাম। আপু আর ভাইয়া একটু সামনে গেছে, তাই আমি জালমুড়ি খাচ্ছিলাম। বন্যা গাড় ঘোরাতে ঠোঁট জোড়া আরো প্রশস্ত হলো। স্বাভাবিক কণ্ঠে বলল, ওই তো আপুরা চলে আসছে। ওরা আসতেই বন্যা বোনের সঙ্গে পরিচয় করিয়ে দিল। যদিও তানবীর আগে একবার বন্যাদের বাসায় গিয়েছিল, কিন্তু তখন বড় আপুর সঙ্গে দেখা হয়নি। তানবীর কিছুটা থতমত খেয়েছে, তবু স্বাভাবিক থাকার চেষ্টা করেছে। তানবীর সহজ স্বরে বলল, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমি মেঘের বড় ভাই। চিনতে পারছি, আপনার কথা অনেক শুনি। আপনি নাকি খুব রাগী? তানবীরের মুখের হাসি মুহূর্তেই গায়েব হয়ে গেছে। কি বলবে বুঝে উঠতে পারছে না। বন্যারা পুনরায় প্রশ্ন করলেন, তা আমাদের এদিকে কি মনে করে, ঘুরতে নাকি এমনিতেই? তানবীর ডুব গিলে শান্ত স্বরে কণ্ঠে বলল, ভাই বোনদের নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম, ভাবলাম এদিকেও ঘুরে যাই। বন্যা উত্তেজিত কণ্ঠে প্রশ্ন করল, মেঘ আসছে? তানবীর মৃত হেসে বলল, না, বোনও আসেনি, মিম আর আদি গাড়িতে আছে। বন্যা তটস্থ হয়ে বলল, আগে বললেন না কেন? আপু তোমরা কথা বলো, আমি দেখা করে আসি। বন্যা বড় বোন হাসি মুখে বলল, ভাই বোনদের নিয়ে আসছেন, রাস্তায় কত ঘুরবেন, বাসায় চলুন। না আপু, অন্য কোনো দিন আসবো। বন্যা মিম আর আদির সঙ্গে গল্প করছে, জালমুড়ি কিনে দিয়েছে। তাদের থেকে বিদায় নিয়ে তানবীর বাসার উদ্দেশ্যে রওনা দিল। বাসার গলি পর্যন্ত এসে গাড়ি থামালো। ততক্ষণে আবির মেঘকে নিয়ে চলে আসছে। তানবীর গলিতে নামতেই ওদের নামিয়ে দিয়েছে। 3 ভাই বোন গল্প করতে করতে যাচ্ছে। আবির ভাই মেঘকে মাথার মুকুট কিনে দিয়েছে। এটা দেখে মিম মেঘের কাছে আবদার করেছে তাকেও যেন এনে দেয়। তারপর বন্যার সঙ্গে দেখা করেছে, সেই কথাও বলেছে।
বাসায় ফিরে কিছুক্ষণ পর তানবীর বন্যার নাম্বারে কল দিয়েছে। আজ প্রথমবারই কল রিসিভ হলো। তানবীর গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো, কি করছো? তেমন কিছু না। কেন? হাত কাটছো কিভাবে? বন্যা আটকে ওঠে নিজের হাতের দিকে তাকাই। তানবীর সন্ধ্যার দিকে হাতের অবস্থা দেখেছে। আপু চলে আসায় হাতের কাটাটা জিজ্ঞাসা করতে পারেনি। বন্যা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলল, দা লেগে কেটে গেছিল। তানবীর রাগী স্বরে বলল, দা লেগে হাত কিভাবে কাটে? কাজ করার সময় মনোযোগ কোথায় থাকে? বন্যা মৃদু হেসে বলল, বেশি কাটেনি। তা তো ব্যান্ডেজ দিকেই বুঝেছি। ওষুধ খেয়েও ঠিক মতো রাখছি। ওইদিকে মেঘ ঘন্টাখানিক পর আবিরের জন্য এক কাপ কফি নিয়ে আস্তে আস্তে আবিরের রুমে ঢুকেছে। আবির চোখ বন্ধ করে বিছানার পাশে হেলান দিয়ে বসে আছে। মেঘ খুব সপর্ণে কাপটা টেবিলের উপর রাখলো। কয়েক সেকেন্ড আবিরকে দেখলো। বলতে চাইলো কফিটা খাওয়ার জন্য, কিন্তু কেন জানি গলা দিয়ে কথা বের হচ্ছে না। মেঘ চলে যাওয়ার জন্য পা বাড়াতে নিলে আবির সুস্থির কণ্ঠে রাখলো, মেঘ। অমনি মেঘের পদযুগল স্তব্ধ হয়ে গেছে। পা বাড়াতে চেয়েও বাড়াতে পারছে না, মুখ ফুটে কিছু বলতেও পারছে না। আবির অত্যন্ত ধীর কণ্ঠে বলল, মাথায় খুব ব্যথা করছে, কিছু মনে না করলে একটু টিপে দিবি প্লিজ। আবিরের কণ্ঠে অনেকবার কথাগুলো অনেক কষ্টে বলেছে। মেঘ টুপকিলে আস্তে করে গলা খাখানি দিয়ে বলল, আপনার জন্য কফি নিয়ে আসছিলাম। এই ব্যথা কফিতে কম বার নয়। মেঘ এগিয়ে এসে আবিরের মাথার পেছনে দাঁড়িয়ে আলতোভাবে চুলে স্পর্শ করে। আবির চোখ বন্ধ করে বসে আছে, একবারের জন্য তাকিয়েও দেখছে না। আবিরের মাথায় হাত বুলাতে বুলাতে মেঘ ডাকলো, আবির ভাই। হুম। আপনার কি হয়েছে? কি নিয়ে এত টেনশন করছেন? ভাবছি আগামীকাল ফুপ্পির সাথে বাসার মানুষদের দেখা করাবো, কিন্তু কিভাবে কি করব কিছুই ভেবে পাচ্ছি না। বাসার মানুষের রাজি করানোর উপায় পাচ্ছি না, তাই খুব টেনশন হচ্ছে। মেঘ খানিক ভেবে বলল, আমি কি কোনোভাবে আপনাকে হেল্প করতে পারি? না, তোকে আমি কোনো কিছুতে জড়াতে চাই না। তোর কিছু করতে হবে না। কেন? ফুপ্পিকে আপনার একার নাকি? ফুপ্পির বাসায় ফেরানোর দায়িত্ব আপনার না, এ দায়িত্ব আমারও। আমার মাথায় একটা প্ল্যান আছে, বলি? বল। মেঘ আবিরের কানের কাছে বিড়বিড় করে সব প্ল্যান চালালো। তা শুনে আবির তপ্ত স্বরে বলল, আমি বললাম তো, তোকে আমি এই ঘটনায় জড়াতে চাই না। কেন বুঝতে চাইছিস না? কিছু হবে না আমার। আপনি তো বলেন আমি এইবারে রাজকন্যা। রাজকন্যার কথা কে অমান্য করবে শুনি? আবির মলিন হাসলো, পুনরায় গম্ভীর কণ্ঠে বলল, তোকে কিছু বলতে হবে না। আমি বড় আব্বু আর আব্বুকে রাজি করাতে পারবো। আপনি তো ভয় পাবেন না। আবির প্রখর তপ্ত স্বরে জানালো, রাজকন্যার উপর অনাকাঙ্ক্ষিত আক্রমণ বা সামান্যতম আচরও আমি সহ্য করতে পারবো না। রাজকন্যার কিছুই হবে না জনাব। আমি এখনই রাজি করিয়ে আসছি। এই শুন, পরে শুনবো। রাজকন্যা এখন গুরুদায়িত্ব পালন করতে যাচ্ছে। চলবে।